নমস্কার, আমি ঝুম্পা আর আপনারা দেখছেন ঝুম্পার হেলথ টিপস। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনার গর্ভাবস্থার সম্ভাবনা সর্বাধিক যদি করতে চান তাহলে আপনাকে কি কি নিয়ম মেনে চলতে হবে। প্রথমেই যে নিয়মটি আপনাকে মানতে হবে সেটি হলো নিয়মিত সহবাস করতে হবে। আপনি যদি অনিয়মিত সহবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গর্ভাবস্থার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। রিসার্চে দেখা গেছে যদি আপনি প্রতিদিন সহবাস করেন তাহলে আপনার গর্ভাবস্থার সম্ভাবনা হয়ে যায় 37%। আপনি যদি একদিন বাদে বাদে সহবাস করেন সেক্ষেত্রে আপনার গর্ভাবস্থার সম্ভাবনা থাকে 33%, এবং আপনি যদি সপ্তাহে একদিন সহবাস করেন সেক্ষেত্রে আপনার গর্ভাবস্থার সম্ভাবনা এসে পৌঁছায় 15%। তাই আপনি বুঝতেই পাচ্ছেন, আপনি নিয়মিত যদি সহবাস করেন সেক্ষেত্রে আপনার গর্ভাবস্থার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। এরপরে আসি সঠিক সময়। এখানে সঠিক সময় বলতে দিনের কোনো সময়ের কথা বলা হচ্ছে না, এখানে সঠিক সময় বলতে আপনার মাসিক চক্রের সঠিক সময়। আপনি যদি আমার আগের ভিডিও দেখে থাকেন যে মাসিক চক্রটি কিভাবে চলতে থাকে তাহলে আপনার ধারণা থেকে যাবে যে আপনি মাসিক চক্রের কোন সময় আপনার এখন চলছে। আপনি যখন ওভুলেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাবেন সেই সময় আপনার গর্ভধারণের সম্ভাবনাটা সর্বাধিক থেকে থাকে। সেই সময়ে আপনাকে নিয়মিত সহবাস করতে হবে। আপনি যদি মাসিকের অন্য সময় করেন, মানে সেফ টাইমে করেন, সেফ পিরিয়ড যখন চলছে, তখন কিন্তু আপনার গর্ভাবস্থার সম্ভাবনাটা একদমই থাকে না। আপনি সহবাস করলেও আপনার গর্ভাবস্থার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। স্বাস্থ্যকর শরীরের ওজন। আপনি যদি ওবেস পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার শরীরের মধ্যে যে এক্সট্রা চর্বিগুলো আছে সেগুলো আপনার শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে হ্যাম্পার করে। সেক্ষেত্রে আপনাকে আগে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার শরীরের ওজনটা মেনটেন করতে হবে। আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে এবং অবশ্যই করে আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যে আপনার যে অতিরিক্ত যে চর্বিটা সেটা আপনি কিভাবে ঝরাবেন। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভালো করে খাবার খান। ভালো করে খাবারের মধ্যে যে আপনি সকালবেলা ব্রেকফাস্টে লুচি পরোটা খেয়ে নিলেন, আপনি রাত্রেবেলা চিকেন বিরিয়ানি খেয়ে শুয়ে পড়লেন, এরকম কিন্তু নয়। আপনাকে খেয়াল রাখতে হবে সকাল থেকে রাত পর্যন্ত যেন খাদ্যের মধ্যে সমস্তটা হেলদি থাকে। আপনি যতটা পারবেন বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাইরের ভাজা পোড়া, ফ্রাইড রাইস, এইগুলো ফ্রাইড ফ্রুট, এগুলো আপনি এড়িয়ে চলবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গর্ভাবস্থার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। আপনি যতটা পারবেন বাড়ির খাবার খাবেন এবং ফাস্ট ফুড এড়িয়ে চলবেন। জন্ম নিয়ন্ত্রক বন্ধ করতে হবে। যখন একটা কাপল ম্যারেজের সেরিমনির পরে তাদের তো ফার্স্ট প্ল্যান থাকে যে তারা ঘুরবে, নিজেদের লাইফটা এনজয় করবে, তারপর বাচ্চা নিয়ে ভাববে। এটা ঠিকও, কারণ লাইফে একটা বাচ্চা চলে এলে তারা নিজেদের মতো সময় কাটাতে পারবে না, কারণ বাচ্চার একটা অনেক বড় দায়িত্ব আমাদের উপরে চলে আসে। বাচ্চার খাওয়া, বাচ্চার যত্ন, বাচ্চার ভবিষ্যৎ সব কিছু নিয়ে তখন শুধুমাত্র বাচ্চাই আমাদের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তাই অনেকেই পছন্দ করেন যে মেডিসিন খাওয়া, তার জন্য যাতে আমরা একটু সময় পাই নিজেদের মধ্যে সময় কাটানো এবং ভবিষ্যতের জন্য প্ল্যান করার। যখনই আপনি কোনো মেডিসিন খাচ্ছেন আপনাকে অবশ্যই করে সেইটা জানতে হবে যে আপনি যেটা খাচ্ছেন সেটার কি সাইড এফেক্ট আছে, বা আপনি কতদিন আগে সেই জন্ম নিয়ন্ত্রক বড়িটা আপনাকে বন্ধ করতে হবে। তার ফলে আপনার শরীরের মধ্যে যে ন্যাচারাল যে প্রসেসটা চলতো আপনি আর এই যে মেডিসিন খাওয়ার আগে, সেটা ফিরে আসতে আপনার শরীরটা কতটা সময় নেবে। কারণ আপনি যদি ভেবে থাকেন যে আপনি মেডিসিনটা বন্ধ করলেন এবং পরের মাসে আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন, সেটা কিন্তু নয়। কারণ আমাদের শরীর মেডিসিন নিতে নিতে, মেডিসিনটা তো একটা হরমোনাল থেরাপি, তাই সে এই হরমোনাল থেরাপির মধ্যে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। সেটার থেকে ফিরে আসতে তার কিছুটা সময় লাগে। তাই কতটা সময় লাগে সেটা আপনাকে অবশ্যই করে ডাক্তারবাবু থেকে আগেই পরামর্শ নিয়ে নিতে হবে। আপনি যদি প্রেগনেন্সির প্ল্যান করে থাকেন তাহলে আপনাকে আরও কিছু কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। সেটা হলো যে প্রি প্রেগনেন্সি কিছু মেডিসিন বা প্রি প্রেগনেন্সি কিছু ডায়েটের সাপ্লিমেন্ট আপনাকে নিতে হতে পারে। যেমন ফলিক অ্যাসিড আপনাকে নিতে হবে 3 মাস আগে থেকে। এই ধরনের কিছু জিনিস আপনাকে অবশ্যই করে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, বা আপনার শারীরবৃত্তীয় কোনো সমস্যা আছে কি না, আপনার
থরলি চেক আপ ডাক্তারবাবুকে দিয়ে করিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার প্রেগনেন্সিটা স্মুথভাবে রান আউট করতে আপনার সুবিধা হবে। মাতৃত্বকালীন বিমা। এখনকার দিনে মেডিকেল এক্সপেন্সেস এতটা বেড়ে গেছে যে আপনি যদি কোনো বিমার আওতায় না থাকেন, সেক্ষেত্রে আপনার যে সেভিংস আছে সে সেভিংসটা কিন্তু পুরোটাই শেষ হয়ে যেতে পারে। আমরা সবাই চাই যে আমাদের নর্মাল ডেলিভারি হোক এবং একটা সুস্থ সন্তানের আপনারা জন্ম দিন, কিন্তু তেমনটা তো সবসময় নাও হতে পারে। আপনার যদি সিজারিয়ান সেকশনের দরকার পড়ে বা আপনার বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে জন্মের পর, সেক্ষেত্রে আপনার হসপিটালাইজেশনের দরকার হতে পারে। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে সেভিংস থেকে আমি টাকা খরচা করব না, তার জন্য আপনাকে আগে থেকেই বিমা নিয়ে নিতে হবে। যে আপনার প্রি প্রেগনেন্সি, ডিউরিং ডেলিভারি, আফটার ডেলিভারি বা বাচ্চার কোনো অসুবিধা হলে যেন সেই বিমার আন্ডারেই আপনার সমস্ত মেডিকেল এক্সপেন্সেসগুলো চলে আসে, তাহলে আপনার সেভিংসের উপরে কোনো প্রভাব পড়বে না। এতক্ষণ আমরা জানলাম যে আমরা কি কি করব, এখন জেনে নিতে হবে যে আমরা কি কি করব না, যেগুলো করলে আপনার প্রেগনেন্সিতে বাধা হতে পারে। সেটার ফার্স্ট পয়েন্ট, আপনি ধূমপানকে না বলুন। ধূমপান কোনোভাবেই করা যাবে না। আপনি যখন থেকে প্রেগনেন্সির প্ল্যান করবেন, আফটার ডেলিভারি বাচ্চা যখন বড় না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনার কিন্তু ধূমপান করা চলবে না। কারণ আপনি যদি ধূমপান করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি বাচ্চাকে এফেক্ট করছেন। আপনি ডিউরিং ডেলিভারি যদি ধূমপান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার লো বার্থ হতে পারে, আপনার বাচ্চার বার্থ ডিফেক্ট হতে পারে, আপনার বাচ্চা সময়ের আগে জন্ম নিতে পারে। সেক্ষেত্রে বাচ্চার একটা বড় সমস্যা সারা জীবনের জন্য রয়ে যাবে। তাই অবশ্যই করে আপনাকে ধূমপানকে না বলতে হবে। অতিরিক্ত অ্যালকোহল এবং ক্যাফেইনকে আপনাকে না বলতে হবে। আপনি যদি অ্যালকোহলে আসক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি একটা সুস্থ বাচ্চাকে জন্ম দিতে চান, তাহলেই দেখবেন আপনি সেই নেশা থেকে নিজেকে অনেকটাই বের করে নিয়ে আসতে পেরেছেন। আপনি যদি অ্যালকোহলে আসক্ত হন সেটাও কিন্তু সরাসরি আপনার বাচ্চার গ্রোথের উপর এফেক্ট করবে, আপনার বাচ্চার নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট করবে। আপনি একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবেন না। তাই আপনাকে মাতৃত্বকালীন সময়ে অবশ্যই করে অ্যালকোহল একদমই সেবন করা যাবে না। আর যদি আপনার খুবই চা কফির নেশা থেকে থাকে সেক্ষেত্রে আপনি 1 থেকে 2 কাপ, ম্যাক্সিমাম 200 ml, তার থেকে বেশি আপনি সারা দিনে সেবন করবেন না। যদি আপনি তার থেকে বেশি সেবন করে থাকেন তাহলেও কিন্তু আপনার বাচ্চা গ্রোথে এফেক্ট করবে। তাই আপনি অবশ্যই চা কফি এড়িয়ে চলবেন। অতিরিক্ত ব্যায়াম করবেন না। আমাদের শরীরের জন্য কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আমরা ভাবছি যে আমি কিছুদিনের মধ্যে অতিরিক্ত ভিগোরাস এক্সারসাইজ করে আমার শরীরের অতিরিক্ত মেদ বা আমার শরীরে যে সমস্যাগুলো সেগুলো আমি কিওর করে নেব, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ আমাদের শরীর কোনো কিছু এক্সেসিভ নিতে পারে না। তাই আপনি লাইট এক্সারসাইজ করুন, এবং যদি আপনার অতিরিক্ত ওজন বা অতিরিক্ত কোনো কিছু শারীরিক সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, এবং আপনি কিভাবে সেই ওজন কমাবেন বা সেই যে পার্টিকুলার ডিজিজের মধ্যে দিয়ে আপনি সাফার করছেন সেইটা আপনি কিভাবে কিওর করবেন সেটা আপনাকে অবশ্যই করে প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে। আপনি নিজের থেকে ভিগোরাস এক্সারসাইজ করবেন না। লাস্ট নট দ্য লিস্ট, স্ট্রেস নেবেন না। আমাদের শরীরের ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্ট্রেস কিন্তু সমস্ত শরীরকে মেনটেন করে। আমি যদি অতিরিক্ত স্ট্রেস নিয়ে নিই তাহলে কিন্তু আমার শরীরের সমস্ত কার্যকলাপগুলো অল্টার হয়ে যাবে। আমি যদি ভাবি যে আমাকে কম দিনের মধ্যে কোনো কিছু অ্যাচিভ করতে হবে সেক্ষেত্রে আমার শরীর অতিরিক্ত সেই কাজটা করার চেষ্টা করবে। আপনি ভাবছেন আমি এই মাসেই গর্ভনিরোধক বড়িটা বন্ধ করেছি, পরের মাসেই আমি প্রেগনেন্ট হয়ে যাব, সেক্ষেত্রে কী করছেন আপনি অতিরিক্ত স্ট্রেস নিয়ে নিচ্ছেন যে আমাকে পরের মাসে প্রেগনেন্ট হতেই হবে। এটা কিন্তু সম্ভব নয়। সমস্ত কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে যায়। তাই আপনার লাইফটাকে আপনাকে প্ল্যান করে চলতে হবে। আপনার বিয়ের পরে আপনাকে অবশ্যই করে প্ল্যান করে নিতে হবে যে আপনি কত বছর পরে আপনার বাচ্চা নিতে চাইছেন। আপনাকে সেইভাবে গর্ভনিরোধক বড়ি হোক বা আপনি অন্য যে মেথডগুলো আছে সেগুলো আপনি নেবেন। তারপরে এখনকার দিনে আমরা সবাই চাই যে আমরা এস্টাবলিশড হব তারপরে বিয়ে করব। সেক্ষেত্রে আমাদের যেটা হয় আমাদের বয়সটা অনেকটাই বেড়ে যায়। তো যখনই আমরা একটু বেশি বয়সে বিয়ে করছি তখন বাড়ির
সমস্ত মানুষের একটা প্রেশার আমাদের উপরে চলে আসে যে কবে আমরা প্রেগনেন্সি নেব, কখন আমাদের একটা বাচ্চা হবে, সেটা নিয়ে বাড়ির লোকেরা সময় আমাদেরকে একটা প্রেশারের মধ্যে রাখতে চায়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি নিজের ডিসিশন নিজে নেবেন। আপনার নিজের সমস্যাগুলো নিজেকে সমাধান করতে হবে, কেউ আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে না। আপনি যদি যখনই ভাববেন যে আমি এখন ক্যাপেবল, আমি একটা বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পারবো, আমি তার ভবিষ্যৎটা সিকিওর করতে পারবো, আপনি সেই সময় প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করবেন। এবং স্ট্রেস ফ্রি থাকার জন্য আপনি আপনার লাইফে যা কিছু করা দরকার, আপনি গান শুনতে পারেন, আপনি ঘুরতে যেতে পারেন, আপনাকে যে কাজটা করতে ভালো লাগে আপনি সেই কাজটা করতে পারেন। মোট কথা, আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে। স্ট্রেস যদি আপনি অতিরিক্ত নিয়ে নেন, সেক্ষেত্রে আপনার লাইফস্টাইলটা কমপ্লিট চেঞ্জ করলেও আপনি কিন্তু প্রেগনেন্ট নাও হতে পারেন। আপনি ভাবছেন আমি তো আমার খাদ্যাভ্যাসের পুরোটাই চেঞ্জ করে নিয়েছি, আমি আমি এখন অ্যালকোহলও সেবন করছি না, আমি ধূমপানও করছি না, আমার অতিরিক্ত ওজনও নেই, আমি কোনো রকম মেডিসিন নিচ্ছি না, কিন্তু আমি প্রেগনেন্ট কেন হচ্ছি না? সেটার কিন্তু একটা বড় কারণ স্ট্রেস নেওয়া। স্ট্রেস থেকে মুক্ত থাকতে হবে। আপনাকে ভাবতে হবে যে আমি আমার লাইফটা এনজয় করব, আমার লাইফের কোনো বার্ডেন নেই, তাহলেই দেখবেন আপনার লাইফটা খুব সুন্দরভাবে চলছে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।